আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে 30শে আগস্ট 2024, স্যাটারডে। আজকে স্যাটারডে বাংলা কি শনিবার আই থিঙ্ক। তো টাইম ইজ নাও 1848। আই মিন বিকাল এখন। আর আমি আল মামুন বলছিলাম আয়ারল্যান্ডের ডাবলিন থেকে। ইটস beautiful area. কনস্ট্রাকশন এর কাজ চলতেছে, এখানে হাউস তৈরি করা হচ্ছে, আগে এটা খালি ছিল। তো যাই হোক, আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ধরেন যারা এখন কেবলমাত্র ইনকাম করা শুরু করছেন আর কি, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। যে সমস্ত ছেলেরা বা মেয়েরা আয় করা শুরু করছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা জরুরি বার্তা দিতে চাই। আপনারা যখন 50 বছর 60 বছর বয়স হবে, তখন এটা রিয়েলাইজ করতে পারবেন যে আসলে এই লোকটা কী বলছিল। কিন্তু আপনারা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। সেটা হচ্ছে, যদি আপনি আয় করে থাকেন, 5 টাকা আয় করেন, ডাজন্ট ম্যাটার, আপনি সেখান থেকে 1 পয়সা সেভ করেন। কীভাবে সেভ করবেন এগুলো এক্সপ্লেন করতে গেলে আমার অনেক সময় লাগবে, এই ছোট্ট ভিডিওতে সম্ভব না। তবে আমি বলবো যে সেভ করেন, যেভাবেই হোক না কেন। আপনি জায়গা কেনেন, আপনি স্বর্ণ কেনেন, আপনি রৌপ্য কেনেন, আপনি গাছগাছালি কেনেন, আপনি গবাদি পশু কেনেন, আপনি কোনো আমি ব্যাংকে টাকা সেভ করার পক্ষে না, তারপরও শুরুতে আপনি করতে পারেন। এটাও অনেক সময় কাজে আসে। এক সময় এটা যদিও লাভজনক কোনো না, তারপরেও এটা অনেক সময় কাজে লাগবে আর কি। প্রথম অবস্থায় এটাও করা যায়, করতে পারেন, কিন্তু সুদ ঘুষের দিকে যায়েন না। তো এটা এক সময়, এটা কেন বলছি যে আমরা আসলে মধ্যপ্রদেশের যে মানুষরা আছি আমরা, ধরেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বার্মা, মালদ্বীপ, এই সমস্ত ধরেন যে সমস্ত উন্নয়নশীল দেশগুলো আছে, এদেশের মানুষ তো আমরা বেশি ধনী না। তা আমরা আসলে অধিকাংশ পরিবারই আমরা মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত অথবা গরিব। সো এখন ধনী যারা আছে তাদেরও দেখা যায় আত্মীয় স্বজন অনেক গরিব থাকে, কিন্তু তারা ওইভাবে তাদেরকে সাহায্য করে না, সহযোগিতা করে না, বা তাদের পাশে এসে দাঁড়ায় না, তাদেরকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করে না। জাস্ট তাদের নিজের চরকায় তারা তেল দেয়। সবাই এরা আমরা করে থাকি। তো যেহেতু সবাই আমরা এটা করে থাকি, উন্নয়নশীল দেশের মানুষরা, সেহেতু আপনি কেন নয়? হোয়াই নট ইউ? আপনি কেন নয়? আমি কেন নয়? সো তোমরা যারা নতুন আয় করা শুরু করবা, তখন আমি তোমাদেরকে এটা অ্যাডভাইস করব, তোমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করবা সেভিংস করার জন্য। 20-30 বছর পরে তোমরা টের পাবা যে আসলে এই সেভিংসটা আসলে তোমার বিরাট একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়াইছে। ছোট্ট ছোট্ট সেভিংস তোমার 20-30 বছর গেলে তোমার বিরাট একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে। তখন তুমি দেখতে পাবে যে এটার দ্বারা তুমি অনেক কিছু করতে পারতেছো। রেস্ট অফ দ্য লাইফ, তোমার জীবনের শেষ দিকটা খুব ভালো যাবে। আর যদি তুমি সেভিংস না করে ব্র্যান্ডের জামা কাপড়, ঘড়ি, প্রসাধনী, হ্যাঁ, মানুষ দেখানোর জন্য ইত্যাদি ইত্যাদি করে থাকো, then end of the life you will be struggling to survive yourself. So this is very important message for every human being. So save something, whatever you earn, just anything at all. আমি একজন রিক্সা চালক বা একজন দিনমজুর শ্রমিক, তাদেরকেও বলবো, আপনি যদি 500 টাকা রেগুলার আয় করেন, সেখানে 2 টাকা 1 টাকা সেভ করেন। After 30 years, 20-30 years later, it's going to be big amount. You know, realize this, but you will realize when you have that amount. So that's it. Thank you very much. সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এশিয়া মহাদেশের ডাক্তাররা বলে থাকেন, মরিচ, কাঁচা মরিচ বা শুকনা মরিচ শরীরের জন্য খুব উপকারী।
তাহলে প্রথমে আমি অল্প একটু বলে নেই, কেউ রাগান্বিত হয়ে না। মরিচ আসলেই শরীরের জন্য উপকারী। তাহলে এই ইউরোপ আমেরিকায় কেন মানুষ মরিচ খাচ্ছে না? এদের কি অর্থনৈতিক সমস্যা? এরা তো মরিচের গোডাউন বানাই রাখতো যদি মরিচ এতই শরীরের জন্য উপকারী হইতো। হ্যাঁ, তবে এরা মরিচ খায়, কিন্তু সেটা আমাদের মতো ওই রকম মরিচ না, ওই যে শুকনো মরিচ, তারপরে ছোটো ছোটো যে কাঁচা মরিচগুলো, ওইগুলো না। এদের সে মরিচ আছে, যারা ইউরোপে থাকেন, আমেরিকা থাকেন, তারা জানেন যে কোন কোন জাতীয় মরিচ এদেশে আছে। চিলি বলা হয়, এই যে লম্বা লম্বা বড় বড়, কিন্তু ঝাল নাই। রেড চিলিটাই সামান্য ঝাল আছে, কিন্তু অন্যগুলায় তেমন ঝাল নাই। কিন্তু আমাদের দেশে যে মরিচ পাওয়া যায় তা মুখে দিলে সাধারণত মানুষের দেখি আমি তারা প্রচুর পরিমাণে খায়, কিন্তু আমার মতো মানুষ যারা আছে, আমি কোনো মরিচ জাস্ট কাঁচা মরিচ যদি মুখে দেই, তাহলে আমার মনে হয় মুখের ভিতরে কেউ ফায়ার হইতেছে, আগুন জ্বালাই দিছে, এরকম হইতেছে মনে হয়। এখন আমার কথা হচ্ছে, আসলে মরিচ, হ্যাঁ, কাঁচা মরিচ বা শুকনো মরিচ যেটাই হোক না কেন, শরীরের জন্য উপকারী। পৃথিবীর সকল খাবারই শরীরের জন্য উপকারী, যেগুলো খাবার আর কি, যেগুলো আমরা খেয়ে থাকি। তো অখাদ্য কুখাদ্যের কথা বলছি না। তো এখন ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম পদ্ধতি আছে। ধরেন এই মরিচ খাবারও একটা পদ্ধতি আছে। যে স্কলাররা, যে সমস্ত ডাক্তাররা যে এই সম্পর্কে অভিজ্ঞ ডাক্তাররা মরিচ সম্পর্কে বলে থাকেন যে মরিচ অনেক উপকারী, তারা আসলে একটা জিনিস ওখানে হাইড করে যায়, যে মরিচটা আসলে কিভাবে খাওয়া উচিত, কোন পদ্ধতি অবলম্বন করে মরিচটা আমাদের খাওয়া উচিত, কতটুকু ওটাকে কতটুকু হিট তাপমাত্রায় ওটাকে জ্বালানো যাবে, ওটাকে কিভাবে ব্যবহার করা যাবে, এই জিনিসটা তারা আসলে বলেন। এটা আসলে দুঃখজনক ব্যাপার। তো আমি অনুরোধ করব যে যারা মরিচ সম্পর্কে, মরিচের গুণগান করেন, আমার হাসি পাচ্ছে, বিকজ মরিচ অনেক উপকারী শরীরের জন্য। তারা বলে থাকেন, আপনি হাজার হাজার ভিডিও ইউটিউবে দেখতে পাবেন, বিশেষ করে এশিয়া মহাদেশের মানুষরা, বিশেষ করে মহিলা ডাক্তার যারা আছেন, তারা এটার গুণাগুণ সম্পর্কে বেশি বলে থাকেন। এবং মরিচের মধ্যে অবশ্যই গুণাগুণ আছে, আমি স্বীকার করি, সবাই স্বীকার করবে। তো কিন্তু এই গুণাগুণটা আমাকে শরীরের ভিতরে নিতে হলে আমাকে ওটাকে কিভাবে ব্যবহার করতে হবে এটা জানা অত্যন্ত জরুরি। তো এটা শুধু মরিচের ক্ষেত্রেই না, পৃথিবীর যে কোনো জিনিসের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, যে একটা জিনিস শরীরের জন্য উপকারী, কিন্তু কিভাবে ব্যবহার করতে হবে, কখন কীভাবে কতটুকু ব্যবহার করতে হবে, এটা আসলে জানা আরও গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ ইটস নট গোনা বি ওয়ার্ক, এটা কোনো কাজ করবে না। সো আমি তাদেরকে বলবো, আপনারা মরিচ খাওয়া যে উপকারী, এটার সাথে সাথে কিভাবে খেলে, কিভাবে খাইতে হবে, কতটুকু খাইতে হবে, কে খাইতে পারবে, কে খাইতে পারবে না, ইত্যাদি ইত্যাদি সম্পর্কে এক্সপ্লেইন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সামার শেষ, লুক, আকাশের অবস্থা দেখুন। কাইন্ড অফ আর কি, মেবি এই মাসে আর কয়েকদিন হয়তো সূর্য দেখা যেতে পারে, বাট eventually it's like almost over, you know. এই হচ্ছে আয়ারল্যান্ডের অবস্থা। এখন আমরা এরকম অন্ধকার, মেঘাচ্ছন্ন, তার সাথে সাথে বাতাস এবং প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। Actually that's the weather of Ireland, normal weather, you know, like a wind, that's the worst thing, and rain and dark and cloudy, and also it's very, very cold, like 4 or 5 degrees normal temperature, like 3, 2, 3, 4, 0 sometimes, you know, about January maybe -3, 4, 5, like that. So this is the normal weather. So I am just show you guys, we're back to normal. A couple of months was good, but I mean it was better than that shit.
but now we are back in the pavilion. So that's the story for Ireland. Thank you very much. Just welcome to the our shitty weather to enjoy the rest of the year. Bye bye. Hello Bangladesh. Hello new Bangladesh. New Shadin Bangladesh. A freedom Bangladesh. So my question is, সবাই বলতেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সো স্বাধীন হওয়ার পর আপনারা, আমি তো কোনো পরিবর্তন লক্ষ্য করতেছি না। সার্টেনলি সামান্য যে কিছু জিনিস যেটা করাপ্টেড হয়েছিল কিছু জায়গায় একটু টুকিটাকি লক্ষ্য করা যাচ্ছে, বাট রেস্ট অফ দ্য থিং ইজ দ্য সেম। তা আমি সরকারের সমালোচনা করব না, আমি অতি নগণ্য একজন সাধারণ জনতা। সো আমি যে শুধু বলতে চাই যে আপনারা যারা নেতাকর্মীরা বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের সমালোচনা করতেছেন, তারা একটু সমালোচনা না করে, ওইভাবে সমালোচনা করে কোনো সমস্যার সমাধান হয় না। যেটা আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা মানববন্ধন, এই যে চাওয়া, আপনাদের দাবি দেওয়া, এই সমস্তগুলা কেন সচিবালয়ের সামনে করতে হবে? এগুলো আপনি স্ব স্থানে করেন। যারা এই 18 বছরে 17-18 বছরে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন, আপনারা স্ব স্থানে আপনারা অভিযোগ দায়ের করেন থানায়, অর্থাৎ অভিযোগ তো থানায় দায়ের করতে হবে না। আর যে সমষ্টিগত যে অভিযোগগুলো আছে, সেই অভিযোগগুলো আপনারা স্ব জায়গায় আপনাদের নিজ জেলায় বা বিভাগে আপনারা অভিযোগগুলো করতে থাকেন। যখন এই অন্তর্বর্তী সরকার যে ইলেকশনের পরে যারা ক্ষমতা আসবে, আপনারা তখন এগুলাকে সজোরে আপনাদের দাবি দেওয়াগুলো তাদের কাছে পেশ করবেন। এটাই তো হওয়া উচিত মনে করি। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার, উনি আসছে তো একটু অগোছালো পরিবেশকে গুছানোর জন্য, এবং সেজন্যই তো ওনাকে নির্বাচিত করা হয়েছে, কারণ উনি তো টু সফট। উনি তো রাষ্ট্র পরিচালনার জন্য যথেষ্ট যোগ্য আমি মনে করি না, এটা পার্সোনালি। উনি হচ্ছে অনেক সফট মানুষ। তো উনি যেটা করতে পারবে সেটা হচ্ছে, ওনার বহির্বিশ্বে যথেষ্ট পরিমাণে ভালো সুনাম আছে, সেহেতু উনি ইকোনমিক্যাল কন্ডিশনকে একটু মজবুত করতে পারবে, কিন্তু ওনাকে সময় দিতে হবে সেজন্য। লাইক ইউ গাইস হ্যাভ টু বি পেশেন্ট ফর দিস। সো এখন আমি যেটা বলতেছিলাম শুরুতে, আমি শেষ করবো এখনই, সেটা হচ্ছে যে আপনারা যারা এই তাদের বিরোধিতা করতেছেন, বিভিন্ন বিষয়ে সমালোচনা করতেছেন যে আপনারা এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, আমি তাদেরকে বলবো আপনারা এইভাবে না করে সমস্ত বাংলাদেশের যে কয়েকটা দল আছেন এবং যারা সর্বজন স্বীকৃত, যারা ভালো লোক হিসাবে গণ্য, তারা আপনারা সবাই একসাথে বসেন এবং একসাথে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করে বা সভা বা যে কোনো একটা জায়গায় বৈঠক করে, আমার মনে হয় অতি দ্রুত একটা সিদ্ধান্ত আসা উচিত। বিকজ আমার মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে কিছুই করতে পারবে না। ওনাদের যথেষ্ট পরিমাণে প্রজ্ঞা এবং মেধা জ্ঞান বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি। তো সেক্ষেত্রে এখানে শক্ত অবস্থানে যাওয়ার জন্য ভূমিকা পালন করতে হবে। কারণ আমি সব ভাঙ্গাই বলতে চাই না, তবে আমাদের একটা নির্বাচিত সরকার দরকার অতি দ্রুত। তাহলে এই যে বিশৃঙ্খলা এখন হইতেছে বিভিন্ন জায়গায়, এটা দমন করা সম্ভব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইনের সঠিক বাস্তবায়ন যদি হয়, তাহলে 100% অপরাধ দমন করা সম্ভব। জানি না আমার সাথে কতজন একমত হবেন। হ্যাঁ, আমি আপনাদের দেশের বাংলাদেশের কথাই বলছি, আমারও দেশ, যদিও আমি দীর্ঘকাল যাবৎ প্রবাসে বসবাস করতেছি। এখানে জিরো অপরাধ, কাইন্ড অফ জিরো অপরাধ। আই উড সে অ্যাজ এ সাধারণ মানুষ হিসাবে, সাধারণ জনগণ হিসাবে আমি বলবো যে জিরো। আমি আমার এই দীর্ঘ প্রবাস জীবনে আমি দেখি নাই।
তেমন কোনো অপরাধ। ছিটে ফোটা দু একটা হতেই পারে, এটা ধরার মতো না। এখানে এরা জাতি হিসাবে এরা নন মুসলিম খ্রিস্টান জাতি, এবং পৃথিবীর 100-রও বেশি দেশের মানুষ এখানে বসবাস করে। কিন্তু আইন এত কঠিন, অর্থাৎ ছোট্ট ছোট্ট কোনো অপরাধও এখানে আইনের ফাঁক দিয়ে বের হয়ে যেতে পারে না। তো আমি কথাটা কেন বললাম যে আমার দেশ, আপনাদের দেশ, আমার দেশ, সবার দেশ, মুসলমানের দেশ। আমরা মুসলমান দাবি করি, আমি জানি না মুসলমানের সংজ্ঞা বিশ্লেষণ করলে আওতায় কয়জন পড়বে। সো মুসলমানের এই 90% বা 92% মুসলমানের দেশে আমরা এমন কোনো অপরাধ নাই যে আমরা না করে থাকি। সুদ, ঘুষ, হারাম খাওয়া, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, হত্যা করা, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, আই মিন লাইক কি আর বলবো, সকল প্রকার অপরাধ, ধর্ষণ করা আমাদের দেশে অহরহ ঘটছে। তারপর আমরা মুসলমান দাবি করি, এবং যাই হোক। তো আমি এখন বলতে চাই যে আমাদের এমন একজন শাসক দরকার, লাইক প্রধানমন্ত্রী। যদি একজন মানুষ এরকম একজন শাসক যদি হয়, সে অনেস্ট, এবং সে ভিতর থেকে যদি মনে করে যে আমার বয়স 70-80 বছর হয়ে গেছে, 70 ক্রস করছি, আমি এখন বাকি জীবনটু যেহেতু আমি পাওয়ার পাইছি, আমাকে জনগণ পাওয়ারে আনছে, তা আমি আমার এই পাওয়ারটুকু আমি ভালো কাজে ব্যবহার করবো, শেষ জীবনটুকু আমি ভালো কাজ করে যাব, যেন অন্যান্য রাজাদের মতো আমার নামও ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে যায়। এরকম একজন শাসক যদি আমাদের বাংলাদেশে পাই আমরা, তাহলে কুড বি উইদিন 5 years বাংলাদেশ 0 অপরাধে তালিকার মধ্যে চলে আসবে, আমি মনে করি ব্যক্তিগতভাবে। সো যারা বলেন যে শিক্ষা সমস্যা, অর্থনৈতিক সমস্যার কারণে মানুষ, আপনি গরিব হইতে পারেন, আপনার একটা সেরা জামা থাকতে পারে, কিন্তু আপনার মেন্টালিটি যদি ভালো হয়, আপনি ওইটাকে ওয়াশ করে, হ্যাঁ, আপনার সাবান না থাকতে পারে, আপনি শুধু পানি দিয়ে ওয়াশ করে সুন্দর করে কাজ দেন, যাতে গন্ধ না আসে, তাতে আপনি চুরি করার কোনো প্রয়োজন নেই। আপনার পেটে ক্ষুধা আছে, ঠিক আছে, আপনি যে কোনো ধরনের করা যায়, ব্যবসা বাণিজ্য করে খাওয়া যায়। আপনাকে ভিক্ষা করার প্রয়োজন হয় না অনেক সময় আর কি। কিছু মানুষ আছে বিকলাঙ্গ, বা অতিশয় বৃদ্ধ, বা দুনিয়াতে কেউ নাই, সে হাঁটতে পারে না, বিভিন্ন রকম সমস্যা জর্জরিত, তারা ভিক্ষা করলে সেটা ওকে, ইটস ফাইন। বাট যাদের শক্তি সামর্থ্য আছে, যারা একেবারে মনে করেন যে 40-এর মতো বয়স এবং সব কিছু হাত পা সব কিছু কাজ করে, তারা যদি ভিক্ষা করে, সেটা আমি তাদেরকে 100 রকমের ব্যবসা দিতে পারি, যাতে কিছু কিছু ব্যবসা আছে শূন্য, আপনার 1 টাকাও লাগবে না, আপনি শুধু শ্রম দেবেন, বিজনেস করবেন। আমি এরকম বিজনেসের কথা আমি বলতে পারি। সো এনিওয়ে, আমি শুধু বলতে চাই যে বাংলাদেশের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে শুধু একটাই জিনিস দরকার, আইনের সঠিক বাস্তবায়ন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। সামার শেষ, লুক, আকাশের অবস্থা দেখুন। কাইন্ড অফ আর কি, মেবি এই মাসে আর কয়েকদিন হয়তো সূর্য দেখা যেতে পারে, বাট eventually it's like almost over, এই হচ্ছে আয়ারল্যান্ডের অবস্থা। এখন আমরা এরকম অন্ধকার, মেঘাচ্ছন্ন, তার সাথে সাথে বাতাস এবং প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। Actually that's the weather of Ireland, normal weather, like a wind, that's the worst thing, and rain and dark and cloudy, and also it's very, very cold, like 4 or 5 degrees normal temperature, like 2, 3, 4, 0 sometimes, about January, maybe -3, 4, 5, like that. So this is the normal weather. So I am just show you guys, we're back to normal.
a couple of months was good, but I mean it was better than that shit, you know. But now we are back in the pavilion. So that's the story for Ireland. Thank you very much. Just welcome to the our shitty weather to enjoy the rest of the year. Bye bye. Hello Bangladesh. Hello new Bangladesh. New Shadin Bangladesh. A freedom Bangladesh. So my question is, সবাই বলতেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সো স্বাধীন হওয়ার পর আপনারা, আমি তো কোনো পরিবর্তন লক্ষ্য করতেছি না। সার্টেনলি সামান্য যে কিছু জিনিস যেটা করাপ্টেড হয়েছিল কিছু জায়গায় একটু টুকিটাকি লক্ষ্য করা যাচ্ছে, বাট রেস্ট অফ দ্য থিং ইজ দ্য সেম। আমি সরকারের সমালোচনা করবো না, আমি অতি নগণ্য একজন সাধারণ জনতা। সো আমি জাস্ট শুধু বলতে চাই যে আপনারা যারা নেতাকর্মীরা বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের সমালোচনা করতেছেন, তারা একটু সমালোচনা না করে, ওইভাবে সমালোচনা করে কোনো সমস্যার সমাধান হয় না। যেটা আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা মানববন্ধন, এই যে চাওয়া, আপনাদের দাবি দেওয়া, এই সমস্তগুলা কেন সচিবালয়ের সামনে করতে হবে? এগুলো আপনি স্ব স্থানে করেন। যারা এই 18 বছরে 17-18 বছরে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন, আপনারা স্ব স্থানে আপনারা অভিযোগ দায়ের করেন থানায়, অর্থাৎ অভিযোগ তো থানায় দায়ের করতে হবে না। আর যে সমষ্টিগত যে অভিযোগগুলো আছে, সেই অভিযোগগুলো আপনারা স্ব জায়গায় আপনাদের নিজ জেলায় বা বিভাগে আপনারা অভিযোগগুলো করতে থাকেন। যখন এই অন্তর্বর্তী সরকার যে ইলেকশনের পরে যারা ক্ষমতা আসবে, আপনারা তখন এগুলাকে সজোরে আপনাদের দাবি দেওয়াগুলো তাদের কাছে পেশ করবেন। এটাই তো হওয়া উচিত মনে করি। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার, উনি আসছে তো একটু অগোছালো পরিবেশকে গুছানোর জন্য, এবং সেজন্যই তো ওনাকে নির্বাচিত করা হয়েছে, কারণ উনি তো টু সফট। উনি তো রাষ্ট্র পরিচালনার জন্য যথেষ্ট যোগ্য আমি মনে করি না, এটা পার্সোনালি। উনি হচ্ছে অনেক সফট মানুষ। তো উনি যেটা করতে পারবে সেটা হচ্ছে ওনার বহির্বিশ্বে যথেষ্ট পরিমাণে ভালো সুনাম আছে, সেহেতু উনি ইকোনমিক্যাল কন্ডিশনকে একটু মজবুত করতে পারবে, কিন্তু ওনাকে সময় দিতে হবে সেজন্য। লাইক ইউ গাইস হ্যাভ টু বি পেশেন্ট ফর দিস। সো এখন আমি যেটা বলতেছিলাম শুরুতে, আমি শেষ করবো এখনই, সেটা হচ্ছে যে আপনারা যারা এই তাদের বিরোধিতা করতেছেন, বিভিন্ন বিষয়ে সমালোচনা করতেছেন যে আপনারা এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, আমি তাদেরকে বলবো আপনারা এইভাবে না করে সমস্ত বাংলাদেশের যে কয়টা দল আছেন এবং যারা সর্বজন স্বীকৃত, যারা ভালো লোক হিসাবে গণ্য, তারা আপনারা সবাই একসাথে বসেন এবং একসাথে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করে বা সভা বা যে কোনো একটা জায়গায় বৈঠক করে আমার মনে হয় অতি দ্রুত একটা সিদ্ধান্ত আসা উচিত। বিকজ আমার মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে কিছুই করতে পারবে না। ওনাদের যথেষ্ট পরিমাণে প্রজ্ঞা এবং মেধা জ্ঞান, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি। তো সেক্ষেত্রে এখানে শক্ত অবস্থানে যাওয়ার জন্য ভূমিকা পালন করতে হবে। কারণ আমি সব ভাঙ্গাই বলতে চাই না, তবে আমাদের একটা নির্বাচিত সরকার দরকার অতি দ্রুত। তাহলে এই যে বিশৃঙ্খলা এখন হইতেছে বিভিন্ন জায়গায়, এটা দমন করা সম্ভব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা জিনিস কোনো সময় কেউ ভেবে দেখেছেন যে আমরা পৃথিবীর মানুষরা এই মোবাইল ফোনের ক্ষেত্রে বেশিরভাগ সময় কিন্তু সেলফি বা ফোন ক্যামেরা, মানে সামনের ক্যামেরাটা বেশি ইউজ করি। এটা সারা বিশ্ব জুড়ে, বিকজ ছবি তুলে দেওয়ার মতো দিন
এখন এই 2024 সালে এখন আর চলে না। আগে আমরা একজনের একটা ছবি তোলাইতাম যে এ আমার এখানে একটা ছবি তুলে দে, এখন আমরা করি কিন্তু খুবই কম আর কি। যদি এরকম সাথে লোকজন থাকে এবং ট্রাস্টেড লোকজন থাকে, অথবা সেরকম বিউটিফুল কোনো সুন্দর প্লেস হয় যেখানে আমি সহ ব্যাকগ্রাউন্ডটা নিলে ভালো হবে, এরকম স্থান ছাড়া আমরা বেশিরভাগ সময়ই সেলফি বা নিজে নিজে এরকম ফটো তুলে থাকি আর কি। এটা সচরাচর আমরা সবাই করি, আপনি আমি সবাই আমরা করে থাকি। তো আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে যে এই ব্যাপারে এইটা কি আসলে মোবাইল কোম্পানিগুলো কি এগুলো কি বুঝতে পারে না? কেন তারা সামনের ক্যামেরাটাকে পিছনের ক্যামেরার সমতুল্য করে না, সমান করে না? আমি ঠিক বুঝতে পারি না ওয়াই। আই মিন, পিছনের ক্যামেরা যদি দেওয়া হয় 48 মেগাপিক্সেল, যেমন আইফোনে 48 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, স্যামসাংয়ে 200 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, কিন্তু সামনের ক্যামেরা তারা দেশে যা দিচ্ছে তাতে চলে, কিন্তু আমার মনে হয় যে সমান করা উচিত। অন্তত মেইন যে ক্যামেরাটা যেটা ধরেন আমরা পিছনের ক্যামেরা 2-3টে ক্যামেরা থাকে, আমরা বিভিন্ন রকম কায়দা কানুনি ব্যবহার করতে পারি, কিন্তু ওইটার আমাদের প্রয়োজন নাই। আমাদের শুধু দরকার সামনের ক্যামেরাটা যাতে আমাদের ক্লিন এবং অরিজিনাল এবং সুন্দর, কথা ক্লিয়ার, সব কিছু আর কি মোটামুটি আমরা একটা ভালো মানের ভিডিও অথবা অডিও ছবি তুলতে পারি। এরকম ক্যামেরা আসলে সামনে দেওয়া উচিত আমি মনে করি। আপনারা কি মনে করেন? আমি এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে তাদের নজরে এটা আসা দরকার। আই মিন, তারা সামনের ক্যামেরা নিয়ে ভাববেন, এটা আশা করি আর কি। এই আশা ব্যক্ত করে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই ট্রেন থেকে নামলাম, অফিসে যাচ্ছি। সো প্রচণ্ড ওয়েদার খারাপ, আই মিন বাতাস হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন, একেবারে পুরো সাদা মেঘ, আর সামার প্রায় শেষের পথে। সো একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার জন্মভূমি বাংলাদেশের ব্যাপার নিয়ে। সেটা হচ্ছে যে এই যে সরকার পরিবর্তন হইল, এখন প্রায় বলতে গেলে 90% জিনিসই থমথমে অবস্থা বিরাজ করতেছে এবং সবকিছু কেমন জানি থাইমা আছে। তো কিন্তু একটা ব্যাপার আসলে নতুন সরকারের করা উচিত, সেটা হচ্ছে যে এই যে ট্যাক্সের ব্যাপারে, যে গাড়ি আমদানি বা এই যন্ত্রাংশ আমদানি বা মোটরসাইকেল আমদানি, এইগুলা আমদানি করার ক্ষেত্রে যে আমদানির শুল্ক, যে ভ্যাট বা ট্যাক্স যেটাই বলেন না কেন, এইগুলোর ব্যাপারে একটু তাদের নজর দেওয়া উচিত। বা যে বিভিন্ন দেশের বিভিন্ন রকম ট্যাক্স থাকে, তো এইগুলা ওই দেশের সঙ্গে আগের সরকারের কিভাবে কি হয়েছে না হয়েছে আমি ওইটা নিয়ে করতে চাই না, কিন্তু বর্তমান সরকারের তাদের সঙ্গে আলোচনা করে এই যে ভ্যাট ট্যাক্স, যেমন আপনি জাপানি গাড়ির কথাই বলেন, জাপান থেকে গাড়ি আসতে গাড়ির যা দাম তার প্রায় 2.5 গুণ 3 গুণ ট্যাক্স দিতে হয়, ভ্যাট দিতে হয় গভর্নমেন্টকে। এগুলো নিয়ে আমার মনে হয় একটু ভাবা উচিত। আপনি মোটরসাইকেলের কথা ধরেন, এরকম বিভিন্ন জিনিস আছে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি শুধু, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। সো যেমন মনে করেন মোটরসাইকেলের কথাই ধরেন, ধর একটা ইন্ডিয়া থেকে একটা মোটরসাইকেল আনতে গেলে, ইন্ডিয়ায় যদি একটা মোটরসাইকেলের দাম হয় 1 লাখ টাকা, সেটা আমাদের দেশে দাম হয়ে যায় 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকার মতো দাম হয়ে যায়। এই যে ব্যবধানটা, এইটাকে একটু সরকারের নজরে দেবেন সবাই। এবং যারা, আমি তো নগণ্য ব্যক্তি, যাদের লক্ষ লক্ষ মিলিয়ন ফলোয়ার্স, তারা এইসব বিষয় নিয়ে কথা বললে হয়তো তাদের নজরে আসবে। হয়তো আমার ভিডিওটা হয়তো 1000, 2000, 5000 মানুষে দেখতে পারে, কিন্তু কর্তৃপক্ষের নজরে আসতে গেলে মানে এই স্বনামধন্য ব্যক্তিত্ব অথবা স্বনামধন্য ইউটিউবার এরকম হইতে হয়। আমি ওর কোনটাই না। সো আমি আশা করব আপনারা যারা এগুলা কমানোর জন্য বা অথবা এটা একটা
যদি ইন্ডিয়া 1 লাখ টাকা বেচতে পারে তাহলে আমরা কেন 1 লাখ টাকা বেচতে পারবো না? শুল্ক বা আপনার যে ভ্যাট বা ট্যাক্স এটা হইতে পারে 10%, 20%, কিন্তু লাইক 200%, 300%, 350%, এগুলো কোনো অযৌক্তিক একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায়। তো এগুলোর ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এবং যারা স্বনামধন্য ইউটিউবার বা ব্যক্তিত্ব আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সরকারের নজরে নেওয়ার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার মনে হয় যারা এই স্মার্টফোন, টাচ ফোন, মোবাইল ফোন হোয়াটএভার ইউজ করেন, পৃথিবীর যে কোনো ব্যক্তি, তারা একটি কথা নিশ্চয়ই জেনে থাকবেন, বিকজ আমরা স্ক্রলিং করলেই সেখানে আপনাদের পৃথিবীর বিভিন্ন স্কলারদের ছোট ছোট ক্লিপ দেখতে পাই, অথবা আমরা ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা নিজেরা গিয়ে সার্চ করে তারপরে বিভিন্ন বিষয়ের উপরে আমরা জ্ঞান অর্জন করি বা শেখার চেষ্টা করি। তো এখন আমি ছোট্ট একটু কথা বলি, সেটা হচ্ছে যে সমস্ত স্কলাররা, যত স্কলার আমি দেখেছি অনলাইনে, তারা প্রত্যেকেই মানে ইসলামের স্কলার, অর্থাৎ যারা ইসলাম সম্পর্কে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান রাখেন। এরা সবাই বলে থাকেন যে যারা নামাজ পড়ে না তারা কাফের। সম্ভব কেউ সরাসরি বলে যে নামাজ নাই, সে মুসলমান না, সে কাফের। তো এটা হচ্ছে একেবারে সর্বপ্রথম, অর্থাৎ আপনাকে নামাজ পড়তেই হবে। আপনি যে কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকলে সেটা অন্য ভিন্ন ব্যাপার, কিন্তু আপনাকে নামাজ পড়তেই হবে, বিকজ এর কোনো বিকল্প নেই। কারণ পৃথিবীর একমাত্র জাতি মুসলমান জাতি, আমরাই শুধু নামাজ পড়ি, অন্য কোনো জাতি নামাজ পড়ে না। হয়তো আমাদের একটু সাথে সাদৃশ্য থাকতে পারে কিছু কিছু জাতি। পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ এর তো কোনো শেষ নেই। এখন বর্তমানে হাজার হাজার ধর্ম, বর্ণ, লাইক হাবিজাবি অনেক কিছু হয়েছে তো দুনিয়ায়। আমি সর্বশেষ কথাটা বলবো যে আসলে আপনারা দুনিয়ার মানুষ, বিশেষ করে আমি আমার দেশের কথা বলতেছি, আমার বাংলাদেশের কথা বলতেছি, শেষ দুর্ভাগ্য আমাদের। ইন্টারনেট সার্চ করে দেখা যায় মাত্র 33% মানুষ নামাজ পড়ে, কিন্তু মুসলমানের সংখ্যা যদি সার্চ করি তাহলে দেখা যায় 92.2%। তো এখন আমি আসলে বুঝতে পারতেছি না যে যারা স্কলাররা বলতেছে যারা নামাজ পড়ে তারা মুসলমান, যারা নামাজ পড়ে না তারা কাফের। আবার ওখানে আবার লেখা আছে যে মুসলমান 92%। এটা মিলতেছে না আর কি, কাজে কর্মে মিলতেছে না। এখন ব্যাপার হচ্ছে যে আমি হাতে কলমে, অর্থাৎ একেবারে সরাসরি, অনেক মানুষই জানেন, আমি যখন দেশে যাই তখন দেখি ফজরের নামাজ পড়তে গেলে, বিশেষ করে ফজরের নামাজ এবং এশার নামাজ, এই দুইটা নামাজে মানুষের সংখ্যা খুবই কম হয়। ফজরের নামাজে তো একেবারে এক কাতার, দুই কাতার, হাফ কাতার অনেক সময় এরকমও হয়, সো আসুন আমরা সবাই নামাজ পড়ি। অন্তত যে কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত থাকলে ইনশাল্লাহ নামাজ পড়তে পড়তে এগুলা ধীরে ধীরে সরে যাবে আমি মনে করি আর কি। আমরা যদি সুন্দরভাবে ধীরে সুস্থে নামাজ পড়ি এবং মসজিদে যাই নামাজ পড়তে, তাহলে আরও ভালো। মসজিদে গেলে আরও ভালো। তারপরে নামাজ কীভাবে পড়তে হয় ইত্যাদি ইত্যাদি, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো মসজিদে গেলে, যারা আমরা জানি না আর কি, তাদের কথা বলতেছি। সো আমি আসলে মূল কথাটা আসি এখন, সেটা হচ্ছে আমি ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে মুসলমানের সংখ্যা 91-92%, বাট আলেমরা বলে থাকেন যারা নামাজ পড়ে না তারা কাফের। কিন্তু নামাজির সংখ্যা হচ্ছে 33% বা 31%। তো এটা মিলল না আর কি।
এই জন্যই আর কি ভিডিওটা করা।